আসসালামু আলাইকুম দর্শক, আলোর তরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিকাইল ইসলাম রাজ। আজকের ভার্চুয়াল টক শোতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। আজ আমরা কথা বলতে চাই আহ, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। দর্শক, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের যে অনৈতিক কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডটি দেশ থেকে দেশান্তরে সবচেয়ে বেশি আলোচনার ঝড় তুলেছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমার সঙ্গে যিনি যুক্ত আছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি ইতিমধ্যে। আহ আবুল কালাম আজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। টিভির আজকের এই অনুষ্ঠানে আমাকে রাখার জন্য, আমাকে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুরু করেন, কথা বল আপনাদের সাথে। আমাদের এই প্রোগ্রামটা খুবই স্বল্প সময়ের জন্য, তো আপনাকে শর্ট করে জিজ্ঞেস করবেন, শর্ট করে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জামাত ইসলামীর এই যে এই নির্বাচন 5ই আগস্টের পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই যে জান্নাতের টিকিট বেচা এবং জান্নাতে জামাত ইসলামীকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এবং জামাত ইসলামী ভোট না দিলে কি বলে কবরে কি বলে প্রশ্নের জবাব দিতে পারবে না, বা এই ধরনের অনেক কথাবার্তা আমরা শুনে আসছি। এরপর কি বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তারা কিছু সিট পেয়েছে এবং তারা সংসদে বিরোধী দলের ভূমিকায় বর্তমানে আছে। এবং প্রায় প্রায় দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো ভাইরাল হচ্ছে, জামাতের স্থানীয় পর্যায়ে যে নেতৃবৃন্দ আছে তাদের নৈতিক স্খলন হলে যেই অনৈতিক কর্মকাণ্ড যেগুলো হয়ে থাকে সেগুলোই সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে দেখা যাচ্ছে এবং সেটি দেশ থেকে দেশান্তরে আলোচিত হচ্ছে। তো সর্বশেষ যে সাতক্ষীরার 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, যিনি কি বলে এক কিশোরীকে আবাসিক হোটেলে নিয়ে যে অনৈতিক কর্মকাণ্ড করতে করা অবস্থায় তিনি যে রোষানলে পড়েছেন বা এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, প্লিজ। প্রথমত, সাতক্ষীরার যে এমপি, সেখানে আমির হামজা নামে একজন এমপি ছিল। তিনি বলেছিলেন সাতক্ষীরার থেকে শুরু হবে বাংলাদেশের মানুষ জান্নাতে যাওয়া শুরু হবে, সাতক্ষীরা থেকেই শুরু হবে জান্নাতে যাওয়া। আমির হামজা একটা ওয়াজের মাহফিলে এই বক্তব্যের ভিতরে এই কথাটা বলেছিলেন, সাতক্ষীরা থেকে জান্নাতে যাওয়া শুরু হবে। আমরা এখন সাতক্ষীরা থেকেই, ঠিক আছে, জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেয়েছি। এই পথ খুঁজে যেহেতু আমরা পেয়েছি, তাহলে জামাতের যেই এমপি তাকে বহিষ্কার করা হয়েছে, এটা ঠিক করা হয়নি। যেহেতু তারা জান্নাতের মাঝি, জান্নাতের ড্রাইভার, তারা আমাদেরকে বহন করে এই বাংলাদেশের মানুষকে জান্নাতে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে তাদেরকে বহিষ্কার করা ঠিক হয় নাই। এখন আসি, যে এমপি যে কাজটা করেছেন, ঠিক একই কাজ করেছিলেন মাওলানা মামুনুল হক। মামুনুল হক নামের এক লোক, যিনি ওনাদের জোটে আছেন, ওনাদের জোটে থেকে নির্বাচন করে জয়যুক্ত হতে পারেননি। সেই মামুনুল হকও ঠিক একই কাজ করে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে তিনি ধরা পড়েছিলেন। তো তাকে দীর্ঘ কয়েক বছর এটা নিয়ে নির্যাতন সইতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আপনাকে আরেকটা কথা মনে করে দিতে চাই, যে মামুনুল হক যে রিসোর্টে ধরা পড়েছিলেন সেই রিসোর্টের কক্ষ নম্বর ছিল 501, আর জামাত ইসলামের যে এমপি যেখানে ধরা পড়েছিলেন ওই কক্ষ নম্বর হচ্ছে 502, মানে এক হচ্ছে ডিফারেন্স। বলেন। তাইলে তার মানে আমরা তিনের অপেক্ষাও আছি, তিনও এরকম কিছু ঘটবে মনে হচ্ছে, তাই না? তিনও হতে পারে, 503-এর জন্য অপেক্ষা করব সামনে। যাই হোক, মামুনুল হক জেল খাটলেন অনেক দিন, অনেক বছর।
বা নির্যাতন সইলেন, কিন্তু ওনার ক্ষেত্রে কোনো প্রকার নির্যাতন নাই, কোনো প্রকার জেল নাই, পুলিশ নাই, এটা তো মানা যায় না। বিচার সবার জন্য সমান হতে হবে। উনি যেহেতু বহিষ্কার হয়েছে, উনি এখন পার্লামেন্ট সদস্য না, আর পার্লামেন্ট সদস্যদেরও গ্রেপ্তার হওয়ার নজির আছে। পার্লামেন্টের সদস্য হয়েও গ্রেপ্তারের নজির আছে। এমন বাংলাদেশ সরকারের বিএনপির আমলেই 91 সালে আপনার বেড়াভাঙ্গা না ফরিদপুর কোন একটা থানার আওরঙ্গজেব ছিলেন একজন এমপি। ওই এমপি কে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের গাড়িতে অ্যারেস্ট করেছিলেন। তিনি রানিং এমপি ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন এবং পরবর্তীতে এক সময় তিনি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এছাড়াও আপনার ওই পিন্টু নামক একজন যে বিএনপির নেতা ছিল, তিনিও বিএনপির আমলে অ্যারেস্ট হয়েছিলেন। আর যাই হোক, আমার কথা সেটা না, সাতক্ষীরার এমপি কে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, কেন আইনের আওতায় আনা হচ্ছে না, তাহলে আইন কেন দুই ভাগে বিভক্ত, এটা হলো আমার প্রশ্ন। আমি কি এর সুন্দর বিচার আমরা কি দেখবো না? মামুনুল হক যদি জেল খাটতে পারে, সে কেন জেল খাটবে না? এক। দ্বিতীয়ত কথা হইল, তারা যেহেতু অবৈধ সম্পর্ক নিয়ে সেখানে গিয়েছেন, তাদেরকে ইসলামের আইনেও বিচার করা যেতে পারে। তিনি যেহেতু জামাত ইসলামের এমপি, তারা সৎ লোকের শাসন চায়, ইসলামী আইন চায়, এই ছিল তাদের স্লোগান। সৎ লোকের শাসন, ইসলামী আইন, এটা বাস্তবায়ন করার জন্য তাদের দলের কি বলে স্লোগান। তো তাদের দলের স্লোগানটাও যদি কার্যকর না করে, তাইলে এই দল যে একটা ভুয়া দল, একটা বাটপাড়ি দল এবং বদমাশি দল, এটা প্রমাণ হবে। তাদের উচিত সরকারি ভাবে সাহায্য নিয়ে ইসলামী আইনটাকে চালু করা। তারা যেহেতু সৎ লোকের শাসন চায়, তাদের উচিত ইসলামী আইনে যে বিচার করা উচিত, তাদেরকে বিচার করা উচিত। যেহেতু তারা স্বামী স্ত্রী না, সেহেতু তাদেরকে ইসলামী আইনে বিচার করা উচিত। তাদেরকে কোমর কোমর না বুক পর্যন্ত মাটির ভিতরে রেখে দৌড়া মারা উচিত এবং 100 বেত মারা উচিত। দুইজনকেই এই আইনে বিচার করা না উচিত। না আমি আমি আপনাকে এটার সাথে আমি আপনার সাথে আমি আজাদ ভাই, আমি আপনাকে মনে করে দিতে চাই যে ইসলামী আইন হচ্ছে অবিবাহিত কোনো পুরুষ বা নারী যদি ব্যভিচারে বা জেনায় সম্পৃক্ত হয়, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করা উচিত। আর যদি কোনো বিবাহিত পুরুষ নারী কি বলে অবৈধ যৌনাচারে লিপ্ত হয়, তাহলে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। যেহেতু জামাতে ইসলামী একটা ইসলামী দল, তারা যেহেতু ইসলাম নিয়ে চিন্তা করে, তাহলে তারা কি শুধু বহিষ্কারাদেশেই কি বলে মানে বহিষ্কারই তারা করবে, নাকি ইসলামী আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করার জন্য রাষ্ট্রকে অনুরোধ করবে? রাষ্ট্র যেহেতু রাষ্ট্র ইসলামী আইন অনুযায়ী চলে না, তবুও রাষ্ট্রকে ইসলামী আইন বাস্তবায়নের জন্য অনুরোধ করতে পারে কিনা? সেটা তো অবশ্যই করতে পারে, তারা রাষ্ট্রের থেকে হুকুম নিয়ে অন্তত 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 তারা বলতে পারে যে আমরা এই দেশে ইসলামী আইন চালু থাকুক আর না থাকুক, আমরা শুধু বহিষ্কারই করি, আমরা তার ইসলামী শরীয়ত অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারকে অনুরোধ করেছে। অন্তত এটা তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলতে পারে, কিন্তু এটা তারা কেন বলছে না একটু বলেন। এটা তারা বলছে না হলো, তারা হলো একটা বদমাইশি দল, তারা একটা বন্ড দল। জামাত ইসলাম কোন ইসলামী দল না। জামাত ইসলামের লোক একটা বন্ডামানি দল, একটা লুটপাটের দল। তারা সুদ বুদ সবই চলে। তারা মুখে একটা বলে, কাজে আরেকটা করে। এখন আমার কথা হইলো, তারা চেষ্টাটুকু করবে না যে ইসলামী আইনের বিচার হোক। তারা যদি চেষ্টা করে বিচার হোক বা না হোক, তারা হাইকোর্ট থেকে অনুমোদন নেওয়ার জন্য একটা রিট করতে পারে যে আমরা আমাদের এই সদস্যকে ইসলামী আইনে বিচার করতে চাই। ইসলামী আইনে দৌড়া মারার কথা আছে, বেত মারার কথা আছে, আমরা সেই আইনে বিচার করতে চাই, আপনারা আমাদেরকে অনুমোদন দেন।
এরা হাইকোর্ট থেকে তারা বিচার আবেদন চাইতে পারে, কিন্তু সেটাও তো তারা চাইবে না। সেটা যেহেতু চাইবে না, তাইলে তাদেরকে মনে হচ্ছে তাদের মনের ভিতর কোন ইসলামের চিন্তা নাই, ইসলামী চিন্তা ভাবনা তারা করে না। শুধু শুধু তারা জামাত ইসলাম নাম দিয়া ইসলাম নাম ব্যবহার করে মানুষের মনে ধোঁকা দিচ্ছে। তারা মানুষকে বলছে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যা যা কাজ করা দরকার তারা করে দেখাচ্ছে। তারা করে দেখাচ্ছে তোমরা এইভাবে চলো, তাইলে জান্নাতে যেতে পারবে। যেহেতু সাতক্ষীরায় আমির হামজা বলেছে জান্নাতের মানুষ জান্নাতে যাওয়া শুরু হবে এই সাতক্ষীরা থেকেই, তো সেই হিসাবে তারা এই জান্নাতের কাজই করতে যাচ্ছে। আমাদের সাধারণ মানুষকে সবাই জান্নাতে পাঠাই দিব এই সমস্ত ভণ্ড লোকেরা। তা আমাদেরকে সাবধান হওয়া উচিত, তাদের তাদের কাছ থেকে সাবধান হওয়া উচিত। তারা রাজাকারের দল, তারা আলবদরের দল, তাদের মুখে একটা, তারা ধর্ষণকারী, তারা মানুষের হত্যাকারী, তারা মানুষকে লুটপাট করে মানুষের সম্পদ অর্জনকারী। তাদের আচরণ, তাদের ভিতরে কোনো মায়া মহব্বত কিছু নাই। তাদের ভিতরে কষাই মন মানসিকতা। তারা স্বাধীনের সময়, বাংলাদেশ যুদ্ধের সময় তারা কঠিন ভাবে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে হত্যা করেছে, মানুষের লুটপাট করেছে, মানুষের টাকা পয়সা লুটপাট করেছে, মানুষকে মহিলাদেরকে ধর্ষণ করেছে। তারা হলো এই দল। এই দল আবার কিভাবে ইসলামী দল হতে পারে? এটা ইসলামী দল না, এটা হলো ভণ্ডামানির দল। এদেরকে এদেরকে চিহ্নিত করা উচিত। এরা যে রাজাকার ছিল, এরা যে কি বলেন আলবদর ছিল, এটা সবাইকে বুঝিয়ে দেওয়া উচিত। তারা সামনে অনেক বিপদ সম্মুখীন করে ফেলবে এই বাংলাদেশটাকে। তাদেরকে এখনই প্রতিহত করা উচিত, নইলে সামনে আরো বিপদ আছে। প্রত্যেকটা ঘরের মা বোন এখন অনিরাপদে এদের কারণে। এরা বলৎকার করে, এরা কওমি মাদ্রাসার সৃষ্টি করতেছে। এরা বাংলাদেশের প্রায় প্রচুর প্রচুর 2 কোটি মানুষ তারা অলরেডি কওমি মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে, এবং বাংলাদেশকে একসময় জঙ্গি রাষ্ট্র হিসাবে তারা পরিণত করে ফেলবে। তাই তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই সরকারের উচিত কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে ফেলা। কওমি মাদ্রাসা বন্ধ করে দিলেই বাংলাদেশে এই জঙ্গি, এদের মতো শয়তান দুশ্চরিত্রের লোক সৃষ্টি হবে না। এই দুশ্চরিত্রের লোকগুলা সৃষ্টি হচ্ছে শুধু এই কওমি মাদ্রাসা, এই জামাত ইসলাম থেকেই। আমাদের সরকারের উচিত এখনই জামাত ইসলামকে বন্ধ করা এবং এই কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া। হযরত ওমর আলাইহিস ইসলামের ছেলে এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। তার বিচার কিন্তু এই বেতা আঘাত করতে করতে ছেলেটা মারা গেল। হযরত ওমর আলাইহিস ইসলামের সন্তান মারা গিয়েছে। যদি আমি সুন্দর করে উচ্চারণ করতে পারতেছি না, ঘটনাটা এরকম আমি শুনেছিলাম একটা ওয়াজের বয়ানে। তো মৃত্যু, তাকে মারতে 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 ছেলেটার মৃত্যু হয়। তখন মৃত্যু হওয়ার আগেও 100 বাড়ির থেকে কিছু বাড়ি বাদ থেকে যায়। তখন ছেলেটাকে দাফন করলো, জানাজা হলো, দাফন হলো, জানাজা হলো, সব হইলো ইসলামী শরীয়ত মোতাবেক, সব হলো। সব হওয়ার পরেও যে কয়টা বেদ বাকি ছিল, সেই কয়টা বেদ ওই হযরত ওমর আলাইহিস ইসলাম তার কবরের উপরে সেই লাঠি দিয়ে বাড়ি দিয়ে সেই 100 বেদ পূর্ণ করলো। তো ইসলামী আইন তো এগুলা ওনারা যে বলে সৎ লোকের শাসন চাই, সৎ লোক তো এগুলা। হ্যাঁ, সৎ লোক তো ওদের মতো এই ধরনের মানুষ না। ওরা বলে সৎ লোকের শাসন চাই, ইসলামী আইন চাই। তো ইসলামী আইন বাস্তবায়ন করতে হলে তো হযরত ওমর আলাইহিস ইসলামকে স্মরণ করতে হবে, ওনাকে ফলো করতে হবে। ওনাকে ফলো হযরত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নামই আমি প্রথমে বলে নিচ্ছি যে নামটা উচ্চারণ আমার ঠিক হচ্ছে না, আমার ভুল হচ্ছে কোথাও, এরা সংশোধন করে নেবেন। তো আমি একটা ওয়াজে শুনেছিলাম আর কি। যাই হোক, ওরকম ইসলামী চিন্তা নিয়ে আমাদেরকে আগাতে হবে, আর না হলে ইসলামী আইন কখনো বাস্তবায়ন হবে না। এই সমস্ত বন্ডদের দল থেকে আমাদের দূরে থাকতে হবে। সামনে না হলে আরো বিপদ আছে এই বাংলাদেশকে। তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব এই ধরনের ভণ্ডামানিদেরকে ভণ্ড দল থেকে দূরে থাকার জন্য, এবং কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করব। আপনার সাথে আমি কি বলে একমত পোষণ করে এটা বলতে পারি যে 71-এর মহান মুক্তিযুদ্ধে এই দলটি যেভাবে নারকীয় হত্যাকাণ্ড এবং নারী ধর্ষণ থেকে যত রকমের জঘন্য অপরাধ ছিল, সেই অপরাধগুলো তারা সংগঠিত করেছে। এবং বর্তমানে তাদের কর্মকাণ্ড দেখে তাই মনে হচ্ছে যে তারা আসলে 71-এ কি ঘটিয়েছিল, তাদের নেতৃবৃন্দগণ, তাদের যে পূর্ব উত্তরসূরিগণ যারা ছিলেন, হ্যাঁ, গোলাম আজম থেকে শুরু করে যারা ছিলেন আর কি,
তারা যে 71-এর মুক্তিযুদ্ধে তারা কি ধরনের আল বদর আল শামস গঠন করে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে কি বলে আহ, তাদের সাথে যুক্ত হয়ে এদেশে মানুষদেরকে কি রকম নির্যাতন, নিপীড়ন এবং মা বোনদের কি রকম ধর্ষণের মতো নির্যাতনের শিকার তারা করেছে, এটা বর্তমান তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বোঝা যায়। হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে এই দেশটা আসলে 5ই আগস্টের পর ইউনুস, সুদখোর ইউনুস, সুদের মহাজন ইউনুস, সে এই দেশটাকে লুটে পুটে খেয়েছে। এবং আমি যেটা মনে করি, আমি যেটা মনে করি জাতিকে, আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর যে সুদের মহাজন ইউনুস এই দেশকে লুটে পুটে খাওয়ার জন্য, হরিলুট করার জন্য এই দেশে যেভাবে শাসন ব্যবস্থা চালু করেছিল, তার সাথে যুক্ত হয়েছিল জামাত এবং এনসিপি। হ্যাঁ, এই দুই দল কি বলে, এই ইউনুস সুদখোর, সুদের মহাজন ইউনুসের ঘাড়ে বসে, হ্যাঁ, এই হরিলুট থেকে শুরু করে যত রকমের ঘটনা আছে সব ঘটিয়েছে। শুধু তাই নয়, 5ই আগস্টের পর যত রকমের মব সৃষ্টি এবং তৌহিদি জনতা নাম দিয়ে মাজারগুলোতে হামলা এবং কবর থেকে লাশ উঠিয়ে এসে লাশ পুড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু এদেরই সৃষ্টি। তা আমি যেটা মনে করি, আজকের আলোচক আবুল কালাম আজাদ সাহেব, আপনার কথার সাথে সুর মিলিয়ে আমি এটা বলতে চাই যে 5ই আগস্টের পর এই সুদের মহাজন ইউনুস যেভাবে রাষ্ট্র চালিয়েছে, হ্যাঁ, সেই রাষ্ট্রটা একটা দুজখের মধ্যে চলে গিয়েছে। সেই দুজখ থেকে উত্তরণের জন্য জুলাই সনদে বিএনপি সরকার, বিএনপি দল স্বাক্ষর করেছে বলে ইউনুস এই জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হয়েছে। এটা ছিল বিএনপি পলিসি, কারণ এই জাতিকে মুক্ত করবার জন্য। এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসছে, যার কারণে কি বলে ইউনুস কি বলে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে এবং এই জাতি কিছুটা হলে পরিত্রাণ পেয়েছে। তা না হলে যদি বিএনপি যদি রাজনৈতিক ভাবে পলিসিগত ভাবে যদি জুলাই সনদে স্বাক্ষর না করতো, আমার কাছে মনে হয় সুদের মহাজন ইউনুস কখনো নির্বাচন দিত না। এবং এই ইউনুস এনসিপি এবং জামাতকে নিয়ে আমার মনে হয় এই হরিলুট সহ এবং জাতীয় সন্ত্রাস, মব, তৌহিদি জনতার নামে অরাজকতা এগুলো করে এই দেশটাকে তালেবানি রাষ্ট্র গড়ে তুলতো বলে আমি মনে করি। আপনি কতটুকু একমত হবেন আমি জানি না। আমি বিএনপিকে এতটুকু ধন্যবাদ দিতে চাই যে বিএনপি কৌশলগত ভাবে জাতিকে মুক্তি দিয়েছে, কিন্তু নির্বাচন পরবর্তী সময় বিএনপির যে নেতাকর্মীরা সারা বাংলাদেশে যে ধরনের নির্যাতন, নিপীড়ন এবং চাঁদাবাজি, যে ধরনের অপকর্ম চালাচ্ছে, এবং এই ধরনের অপকর্মের কারণেও কিন্তু অতীতে অনেক রাজনৈতিক দলকে, ক্ষমতাসীন দলকে খেসারত দিতে হয়েছে। এবং বিএনপি এই চলমান কার্যক্রম যদি চলমান থাকে, তাহলে বিএনপিকেও এর খেসারত দিতে হবে বলে আমি মনে করি। ঠিক কিনা? বিএনপি অবস্থা খুব শোচনীয় করে ফেলবে এই ধরনের এনসিপি, জামাত ইসলামরা। কারণ এনসিপিরা যা শুরু করেছে, যে ধরনের বক্তব্য দিচ্ছে, জামাত ইসলামরা যে ধরনের বক্তব্য দিচ্ছে, তাতে মনে হচ্ছে দেশ শীঘ্রই জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত হইয়া এই বিএনপি সরকারকে যত প্রকার দোষ অপরাধের দায় বানিয়ে এখান থেকে পলাতে হবে। যদি আপনাকে সরকার ভালো, বিএনপি সরকার যদি ভালো থাকতে চায় তাহলে এই ধরনের এনসিপি এবং জামাত ইসলামের যে সমস্ত টোকাইরা বড় বড় কথা বলে, যাদেরকে আগস্টের আগে, 24 আগস্টের আগে যাদের পকেটে 5 টাকা ছিল না, যারা বিশ্ববিদ্যালয়ের বারিন্দায় ঘুমাতো, যারা ট্রেনের 3rd ক্লাস টিকিটও দেশে যেতে পারতো না, হ্যাঁ, ভিডিও আছে এরকম, যারা কি বলে কিস টিকেট জানি খেতে পারতো না, কি ঢালবিস টিকেটও যে নাসিরউদ্দিন পাটোয়ারি খেতে পারতো না, সেই মানুষটা আজকে কোটি কোটি টাকা দামের গাড়ি দিয়ে চলে, তাদের পকেটে আছে লক্ষ লক্ষ টাকা দামের মোবাইল, তারা এখন ভিআইপি, বাংলাদেশের ভিআইপি মর্যাদা পাচ্ছে। হ্যাঁ, একজন জোগালির সন্তান, সেও কোটি কোটি টাকার মালিক। সজীব চৌধুরী, যার বাপের ভাত আনতে সে বলতেছে বৈধভাবে সে 400 কোটি টাকার মালিক। এই 1 বছর 400 কোটি টাকা না, 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকার মালিক হয়ে যায়। কিভাবে সম্ভব এত টাকার মালিক? কিভাবে সম্ভব এত টাকার মালিক হয়ে যায়? এটা তো কল্পনার বাইরে। একজন এমপি,
নেত্রীও কিন্তু আপনার কোটি টাকা কামাইতে খুব কষ্ট হয়, আর ওরা নাক টিপলে পানি বাইর হয়। ওদেরকে এখন 5,000 কোটি টাকা বৈধ। কিভাবে বৈধ হইলো, কিভাবে টাকাটা আসলো? হয়তো ওই টেবিলে বসে কাজ করছে, ধরলাম খণ্ডকালীন সে মন্ত্রীর একটা বেতন পাইতো বা মন্ত্রীর মর্যাদা পাইতো, সেখানে 2 বছরে নাইলে ধরলাম 20 লাখ টাকা তার প্রফিট হওয়ার কথা। হ্যাঁ, নাহলে 40 লাখ টাকা প্রফিট হওয়ার কথা, এই বেতন সুবিধা সহ। সেখানে ওর মতন একজন বাটপার মানুষ 5,000 কোটি টাকার মালিক হয়ে যায়। হ্যাঁ, আরেক বাটপার ওই যে ধর্ম উপদেষ্টা ছিল, সে চিকিৎসার নামে নিছে 80 লাখ টাকা। আর বউর অসুখের নামে, মাইয়ার অসুখের নামে কত টাকা নিতে পারে। আপম খালিদ। তো এই যে লুটপাট, বাংলাদেশ তো হয়েছে একটা লুটপাটের দেশ। যে আসবে সেই লুটপাট করে। ইউনূসের সব লুটপাট করছে, আওয়ামী লীগের সবাই লুটপাট করছে, বিএনপির আরো লুটপাট করবো। আরে আমি লুটপাটের জন্য আমি আপনাকে বলতে চাই যে আওয়ামী লীগই বুঝতে পারছে যে ইউনূস যে আসলে দেশদ্রোহী একটা লোক, এটা আওয়ামী লীগই বুঝতে পারছে বলেই আওয়ামী লীগ তাকে বিচারের আওতায় এনেছিল। এবং আপনাকে বলতে চাই যে অদূর ভবিষ্যতে এই জামাত এবং এনসিপির কঠোর বিচার হবে, যদি যদি কি বলে এটা দেখতে পাবেন। হ্যাঁ, এদের কঠোর বিচার হবে, একদিন এদের বিচার হবেই। এনসিপির যারা ভাতা নিতে আছে এখন, সরল সরল মানুষগুলা যারা অতি উল্লাসে ভাতা নিতেছে, এদেরকে দেখবেন যে কোন বিচারের আওতায় না হয়। আপনি কঠিন বিচারের আওতায় না হইব এই লোকগুলারে, কঠিন বিপদে পড়বো। তখন তো এই যে জামাত মামাত ফুটে যাবো গা। হ্যাঁ, জুলাই যোদ্ধা নামক যারা আছে ফুটে। কিন্তু এই সমস্ত মানুষ গুলা কঠিন বিপদে পড়বো। তাদের উচিত এই সমস্ত সাহায্য নেওয়া বন্ধ করে দেওয়া উচিত, এই সমস্ত সরকারি অর্থ নেওয়া বন্ধ করে দেওয়া উচিত। আর নাহলে তাদেরকে সামনে অনেক বিপদ আছে। আমি মনে করি তাদেরকে লিস্ট করে 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 হয়তোবা দেখবেন যে এদেশে আবার একটা যুদ্ধ হবে, আবার সেই যুদ্ধে মনে করেন অস্ত্রের ব্যবহার হবে। আর বাংলাদেশে যে জুলাই যুদ্ধ হয়েছে, তারা তো খালি হাতে বলে যুদ্ধ করেন যায়? যুদ্ধ করতে অস্ত্র দিয়া, যুদ্ধ করতে হবে অস্ত্র দিয়ে, তারপরে স্বাধীন করতে হবে। স্বাধীন করতে হলে সবকিছু চেঞ্জ করতে হয়, জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, জাতীয় পতাকা চেঞ্জ করতে হবে, সবকিছু চেঞ্জ করতে হবে। এই জুলাই যুদ্ধরা কি চেঞ্জ করছে? শুধু তাদের ভাগ্য চেঞ্জ করছে, ভাগ্য পরিবর্তন করছে। বাংলাদেশের মানুষ যেভাবে পরিবর্তন করেনি, বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, তারপরে মানুষের তারা 20 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেখানে ওদের গুটি কয়েকজন 20-25 জন লোকের ভাগ্য পরিবর্তন হয়েছে, এছাড়া আর কারো ভাগ্য পরিবর্তন হয় নাই। তারা বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করার জন্য আসছে। লুটপাট করার পরে এরা পলাই যাবে। এখনই সাবধান হওয়া উচিত সরকারের। হ্যাঁ, এই দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেটা সরকারের চিন্তা ভাবনা করা উচিত। দেশ কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে, আর তারেক রহমান সাহেবকে আমি বলবো, অনুরোধ করব, আপনি শেখ হাসিনা যে উন্নয়নের ধারাগুলা করে গেছে, সেটা অনেক মূল্যবান টাকা নষ্ট করে করছে, যদিও করছে সেগুলা রক্ষণাবেক্ষণ করার জন্য এখন এই দেশেরই মানুষ এই দেশের টাকা খরচ করে এই জিনিসগুলা করেছে। এখন আমাদের উচিত, এই দেশের সরকারের উচিত এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া। আর না হলে যে সেটা দেশের সম্পদ নষ্ট হবে। আমাদের এই দেশের সম্পদ যাতে নষ্ট না হয়, সেদিকে আমাদের তারেক রহমান সাহেবের নজর দেওয়া উচিত। হ্যাঁ, যাতে আমাদের এই উন্নয়ন খরচ কমিয়ে এনে আরো উন্নয়ন অব্যাহত রাখা যায়, সেদিকে তারেক রহমান সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করবো। দেশ যাতে উন্নয়নের দিকে চলে। দেশ কিন্তু অনেক সীমার ভিতরে আছে, দেশ অনেক নিচের দিকে আছে। দেশকে উন্নত করতে হলে, দেশকে গঠন করতে হলে, দেশের মানুষের মনের আশা পূরণ করতে হবে, দেশের মানুষের শান্তি ফিরাই দিতে হবে, দেশের আইন শৃঙ্খলা শান্তি ফিরাই দিতে হবে। দেশের পুলিশকে এখন থানার ভিতরে গিয়ে মানুষ মারধর করে, এগুলা কোন দেশে বসবাস করতেছি আমরা? কি বাংলাদেশে কি একটা স্বাধীন রাষ্ট্র না? বাংলাদেশ আরেকটা কথা আপনাকে বলতে চাই যে এই দেশে এই যে ইউনূসের যারা চামচা, হ্যাঁ, যারা টোকাই এনসিপি গঠন করছে, এরা ছাত্র হত্যার বিচার চায়। তা পুলিশ কি আমাদের ভাই না? পুলিশ হত্যার বিচারের যখন প্রশ্ন উঠেছে, তখন তারা সরকারকে হুঙ্কার দিয়েছে যে কোনো তদন্ত চলবে না নতুন করে। হ্যাঁ, মানে পুলিশ হত্যার, পুলিশও যেমন মারা গিয়েছে, ছাত্র মারা গিয়েছে। ছাত্র মারা যাওয়ার পরে রাষ্ট্রের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সুবিধা নিয়েছে কে? দেশের মানুষ নাকি এনসিপির টোকাইরা? বলেন। ইউনূসের চামচা, ইউনূসের দালাল, ইউনূসের প্রতিনিধি দালালরা, তারাই তো এই সুবিধাগুলো নিয়েছে, তাই না? তারা এখন যদি তদন্ত হয় তাহলে তারা ফেঁসে যাবে,
এই জন্য পুলিশ হত্যা। পুলিশ তো আমাদের এই দেশের ভাই, সব পুলিশ তো খারাপ না। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কিছু পুলিশ হয়তো কি বলে বাধ্য হয়েছে কি বলে মানে ভিন্ন পথ বেছে নিতে, কিন্তু পুলিশকে মারার অধিকার তো আপনার নাই, তাই না? তো আপনি পুলিশকে মেরে দিয়েছেন। আরেকটা কথা বলে দেই আপনাকে, আরেকটা বলে দেই যে এই যে হবিগঞ্জের যে ছেলেটি, নাম কি জানো, যাই হোক আমার মনে আসছে না, এই হবিগঞ্জের ছেলেটি কিভাবে প্রকাশ্যে বললো, হ্যাঁ 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 মেহেদী, হ্যাঁ মাহাদি, হ্যাঁ সে বললো কি যে পুলিশকে, থানার ওসিকে সে প্রকাশ্যে বললো যে আমরা পুলিশকে জ্বালাই দিয়েছি। আবার সেই মাহাদিকেই প্রোটোকল দিয়ে পুলিশ কি বলে। আসলে পুলিশ যে কত ইম্পর্টেন্ট জিনিস, আজকে পুলিশ যদি কর্মবিরতি পালন করে তাহলে আমাদের কি অবস্থা হবে নিরাপত্তার, অথচ সেই পুলিশকে আপনারা জ্বালাই দেন, পুলিশকে যখন সে তখন পুলিশের উপর হামলা চালান। হ্যাঁ, সেটা তো আবার পুলিশ হত্যার বিচারের প্রশ্ন উঠলে আপনি আন্দোলন এবং আন্দোলন করবেন, সরকারকে হুমকি দেন, তাহলে এটা কিসের লক্ষণ? এগুলি হচ্ছে হরিলোড, মানে দেশটাকে নষ্ট করে দেওয়া, দেশের আইন শৃঙ্খলাকে পঙ্গু করে দেওয়া। এটা উদ্দেশ্য তো সেটাই। জি জি জি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। আবার নতুন কোন শোতে আবার আপনাকে আমন্ত্রণ জানাবো এবং সেখানে আরো বিস্তারিত কথা বলবো। আমরা শেষ পর্যায়ে এসেছি। তখন সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমি সরকারের প্রতি একটি অনুরোধ করব, দেশের উন্নয়ন অব্যাহত রাখা, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, দেশের আইনকে আরো শক্তিশালী করা এবং দেশের পুলিশ প্রশাসনকে আরো জোরতর শক্তিশালী করা এবং দেশের মাদক নিয়ন্ত্রণ করা, মাদককে বন্ধ করে দেওয়া, মাদক কোন পথে আসে সেদিকে কঠিন নজর দেওয়া, তাহলে দেশ অনেকটা ঘুরে যাবে। সরকারের প্রতি অনুরোধ করব, সরকার এই কথাগুলা শুনলে আমার মনে হয় দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং এনসিবি কে ভয় না পাওয়ার জন্য অনুরোধ করব, জামাত এনসিবি কে ভয় না পাওয়ার জন্য অনুরোধ করব তারেক রহমান সাহেবকে। তারেক রহমান সাহেব, আপনি এগিয়ে যান, সুন্দরভাবে কাজ করেন এবং পিছনে শেখ হাসিনা কি করলো সেটা দেখে লাভ নেই। শেখ হাসিনার যে কাজগুলা এখানে বিনিয়োগ করে গিয়েছে সেই কাজগুলোর প্রতি আপনি নজর দিন, সেই কাজগুলোর উন্নয়ন অব্যাহত ধরে রাখুন। আপনারা, তারা লুটপাট করে বেশি খরচ করেছে, আপনারা কম খরচ করে দেখিয়ে দিন যে আমরা কম খরচ করে উন্নয়নের পথ কতটুকু দূরে নিয়ে গেছি। তারা একটা ফ্লাইওভার করতে ধরেন প্রতি ইঞ্চি 10,000 টাকা করে খরচ করছে, আপনারা 2,000-3,000 টাকার ভিতরে একটা খরচ করে একটা ফ্লাইওভার তৈরি করে দেখাইতেন দেশের মানুষকে যে কত পরিমাণ টাকা তারা লুটপাট করেছে, চুরি করেছে। কাজে প্রমাণ করে দেন, মুখের কথায় না, কাজে শক্তি প্রমাণ করে দেন, সত্য প্রমাণ করে দেন যে শেখ হাসিনা কত প্রকার জুলুম করে লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আলোর তরীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আজ এ পর্যন্ত। আবার নতুন একটি শোতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।